2013 সালে ডিসেম্বরের 2 তারিখে গুম করা হয়। আমাদের আর এগুলো ভাল লাগে না। আয়না ঘরে কেন ওদের রাখা হয়েছে? আয়না ঘরে যদি একটা দিন থাকা হয় তাহলে ওইখানে মানুষ দেখলে অসুস্থ হয়ে যাবে। ওদের কেন বছরের পর বছর রাখলো? আমাদের ঈদ না, আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক। আমরা বিচার চাই যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো। কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আমাদের চাচুদের অন্যায় কি ছিল যাতে আমাদের বাবাদের এত দিনের পর দিন বছরের পর বছর এভাবে গুম করে রাখলো? আমরা আমাদের বাবাদের চাচুদের খোঁজ চাই। সেলিম রেজা পিন্টু ভাইয়ের বড় বোন মুন্নিয়াপা। আসসালামু আলাইকুম। আজকে 12টা বছর আমি আমার ভাইয়ের ছবিটা নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়াই, প্রশাসনে বিভিন্ন পর্যায়ে যাই, বসে থাকি। আমাদের সাথে কুকুরের মতো আচরণ করা হয় এবং আমি কোনো সহযোগিতা পাইনি। প্রশাসনে পর্যায়ে গেছি, আমি বিভিন্ন পর্যায়ে গেছি এবং 5 ঘন্টা বসে থেকে আমি জিডি করেছি। জিডিটা নিতে চাইনি, আমার মামলা নিতে চাই নাই, আমি পরে কোর্টে মামলা করেছি। আমরা 12টা বছর আমার আব্বু মাথার নিচে বালিশের কাছে চাবি রেখে ঘুমাইতেন। তার একটা বিশ্বাস ছিল তার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, তার ছেলেকে ফেরত দিতেই হবে। কিন্তু আমার আব্বু সেদিন দেখে যেতে পারে নাই, আমার আব্বু মারা গেছে। আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আসে বসে আছে এবং সে প্যারালাইজড, আজকে অনেকটা পাগলের মতো। কিন্তু কেন আমার ভাইদেরকে কেন গুম করতে হবে? কেন গুম করতে হবে? আমার ভাইয়ের সন্ধান চাই অফিসিয়ালি। আমার ভাইয়ের সাথে কি করেছে, আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করেছে এবং কারা জড়িত, কার সাহসে, কার ইন্ধনে আমার ভাইদেরকে গুম করা হয়েছিল অফিসিয়ালি জানতে চাই। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে ট্যাক্স দেই, আমার অধিকার আছে। আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিসিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। এর আগে মুন্নার বাবা আঙ্কেল বলতে যে আমার ছেলেকে কোথায় পুঁতে রেখেছে, ওই কবরটাকে তোমরা দেখিয়ে দাও, আমি ওখানে গিয়ে মোনাজাত করবো। আমি এখন তাই বলবো, আমরা এইভাবে আর 12টা বছর আর কাটতে পারবো না। আমাদের না হয় আপনারা আমাদেরকে মেরে ফেলেন, আমরা বাঁচতে চাই না এইভাবে। এই জীবনটা আমরা চাই না, আমাদেরকে আপনারা মেরে ফেলেন। আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই, আমার ভাইদের সন্ধান চাই। আমরা আসলে বাঁচতে পারছি না, আমরা পারছি না। এই পর্যন্ত সে মানে চাইতেছে, আপনাদের কাছেও চাচ্ছে, আল্লাহর কাছেও চাচ্ছে। কিন্তু এখন এতটা অসুস্থ হয়ে গেছে, এখন সে জিন্দায় মারা হয়ে গেছে। আমরা এসেছি শুধু ওনার মুখটা দেখে বলি যে আপা আপনি কি হয়ে গেলেন, আপনি কি দেখলেন, কি হয়ে গেলেন? এখন আপনি যদি এরকম হন আমরা কোথায় যাব? এখন আমরা সমন্বয়কারী, আমরা সবার কাছে চাচ্ছি আমাদের সন্তানগুলোকে আমরা ছবি নিয়ে আর পারি না ভোগ করতে। আমাদের সন্তানগুলোকে এমন কি করছে তাদেরকে আজ পর্যন্ত আমরা এই পথে গাড়ি এভাবে সেভাবে যখন যেখানে রাখে আমরা যাই, একমাত্র সন্তানের ভেবে আমরা চাই আমাদের সন্তানকে যথ উপযুক্তভাবে আমাদেরকে ফিরিয়ে দেন আর সঠিক খবর দেন। আমরা একটু ওই নিয়ে আমরা একটু বাঁচতে চাই। এই বর্তমান সরকারের আমলে যদি এরকম কিছু হয়, এর দুঃখ আমাদের রাখার কোনো জায়গা নেই। কাজে আমি আপনাদের মাধ্যমে আমার ভাই এবং আমাদের এই জাত পরিবার আজকে এখানে মায়ের ডাক অনুষ্ঠানে আসছি। আমরা অনেকের দেশে চলে গেছি, অনেকে আসতেও পারে নাই। সবার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা আমাদের ভাইয়ের সঠিক তথ্য, এদের এলাকায় ঢাকাতে দেশে সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তিগুলো পরিবর্তন করারও কোনো সুযোগ নাই। কারণ গুমের কোনো সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা মারা গেছে এটা জানাজা হয়েছে, এরকমও মসজিদ থেকে আমাদেরকে পুনর্লিপিবদ্ধ অতীতও দেয় নাই, বর্তমানেও আমরা পাচ্ছি না।
কাজে আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে একটা স্বীকৃতি দেন যে একটা গুম কমিশন বা গুম খুন এদের জন্য আমরা এই জিনিসটা করছি, প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলি এর যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই, বাস্তবতা আছে হয়তো। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কারণ তারা যদি আবারও সুযোগ পায়, এবার মাত্র 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, 1500 2000 গুম হয়েছে, আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে। যারা যে মহিলারা জানেন না যে তাদের স্বামীরা জীবিত আছেন নাকি মারা গেছেন, এখানে অনেকে বলতেছিলেন। তো
তো ওই রকম একটা পরিস্থিতি হাসিনা এখানে বাংলাদেশে তৈরি করেছিল যে এখানে আসলে স্ত্রী জানে না স্বামী বেঁচে আছে কিনা, সন্তান জানে না বাবা বেঁচে আছে কিনা, ভাই বোন জানে না তার ভাই বেঁচে আছে কিনা। তো এই একটা যে অবস্থা, এই অবস্থা পারপিচুয়েট করার চেষ্টা করছেন উনি হচ্ছে ওনার স্বজন হারানোর গল্প বলে, যে আমার স্বজন হারানো গেছে, আমার বাপ মাকে হত্যা করা হয়েছে, আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে। ফলে ওনার জন্য বিষয়টা ছিল যে একটা প্রতিহিংসা, একটা খেদ, যে বাংলাদেশের জনগণের উপর উনি খেদ প্রকাশ করছেন এবং উনি এই শোধ তুলছেন যে ওনার বাবা মাকে যেহেতু হত্যা করা হয়েছে, বাঙালি জাতি তাকে তার বাবা মাকে হত্যা করছে, ফলে তিনি এই বাঙালি জাতির উপর এই অত্যাচারের স্টিম রোলার চালিয়ে গেছেন। এবং প্রতিবারই যখনই এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মানুষ সামনে এনেছে, গণতান্ত্রিক অধিকার যারা এবার শুনতে পেলাম যে এখানে যাদের অধিকাংশকে গুম করা হয়েছে, আপনারা যদি দেখেন টাইমলাইন অনুযায়ী 13-14 সালে একবারে যখন উত্তুঙ্গ মুহূর্ত বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার এবং নির্বাচনের যে অধিকার, এটা ফিরিয়ে আনার জন্য যেই সময়টা লড়াই চলতেছিল 13-14 সালে, সেই সময় সবচেয়ে বেশি গুম করা হয়েছে, যাতে বাংলাদেশে চিরকালের জন্য নির্বাচন এবং ভোট ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া যায়। তো সেজন্য যারা ফ্রন্টলাইনার, এখানে তো বিএনপির এবং ছাত্রদলের অনেক কর্মীরা আছে, বাইরে অনেকে জামাত শিবিরের কর্মীরা ছিল, অনেক আলেমরা ছিলেন বা মাদ্রাসা স্টুডেন্টরা ছিলেন, সব ধরনের মানুষ যেখান থেকে প্রতিরোধ করতে পারতো শেখ হাসিনার যেই ফ্যাসিস্ট হয়ে ওঠার যে কাল পর্বটা 13-14 সাল, সবাইকেই একেবারে উনি সেই সময়ে একবারে যে অনেকেরই টাইমলাইন হচ্ছে ডিসেম্বর সময়টা, 13 সালের নভেম্বর, ডিসেম্বর, 14 সালের দিকে, 15 সালের দিকে। তো আমি তখন মাত্র ঢাকায় এসেছি 13 সালে পড়াশোনা করতে। তো ওই সময়টা আসলেই দমবন্ধ পরিবেশ ছিল এবং ঢাকায় এই যে গত 9টা বছর আমরা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা করেছি, ক্যাম্পাসে থেকেছি, প্রত্যেকটা সময় আমাদের এই আতঙ্ক লাগতো কোন সময়ে তুলে নিয়ে যায়, কোন সময় বাবাকে তুলে। আমার বাবা নিজে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আছেন, বা এই যেই কোনো ফ্যামিলি যারাই কোনো না কোনোভাবে পলিটিক্যালি কনসাস ছিল, সবারই এই মনের ভিতরে এই ভয়টা ছিল। এই ভয়টা তৈরি করাই ছিল হাসিনার সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সফলতা, যে আমাদের পরিবার, আমাদের মা, তারপর ভাই বোন, এদেরকে হচ্ছে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক যারা লড়াই করতেছেন তাদেরকে আতঙ্কগ্রস্ত করে শাসন করার যেই পরিকল্পনা শেখ হাসিনা করেছিলেন, সেটা উনি বাস্তবায়ন করেছেন। তো আমরা দেখেছি যে গুম কমিশন সরকার প্রতিষ্ঠা করেছে। প্রথমে এসে সরকার আমাদের যে এই গুম নিয়ে যেই আন্তর্জাতিক চুক্তি আছে, কনভেনশন আছে, ওখানে স্বাক্ষর করেছে। এরপরে গুম কমিশন করেছে। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা, মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে যে আপনারা এখনও যে হদিশটা পান নাই, সেটার জন্য আমরা যাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারি। এবং কমিশনের প্রস্তাবনা অনুযায়ী অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান আছে, আইসিটি ট্রাইব্যুনালে তদন্ত চলমান আছে। কিন্তু আমরা জানি যে আসলে 15-20 জন মানুষই এখানে জড়িত ছিল না, এই সংখ্যাটা অনেক বড়। এবং এটা একটা সিস্টেম ছিল যে পুলিশ বাহিনী, র্যাব বলেন, পুলিশ র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তৎকালীন সকল অ্যাপারেটাস, রাষ্ট্রের সকল সংগঠন অঙ্গকে এখানে জড়িয়ে ফেলা হয়েছিল এবং ওদেরকেও তো পলিউটেড করা হয়েছে এবং ওদের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দেওয়া হয়েছে। আমি যে লোকেশনগুলো দেখতেছিলাম, যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বসুন্ধরা বলি, পুরান ঢাকা বলি, তারপর হচ্ছে যে কাশিমপুর, কেরানীগঞ্জেই তো, হ্যাঁ, একটি জেলখানার সামনে, তারপর হচ্ছে যে আপনার সোনারগাঁওতে বলি, এই পুরা বাংলাদেশ ব্যাপী ছিল। এটা শুধুমাত্র ঢাকা বা আশেপাশে না, পুরা বাংলাদেশে, যেটা বলেছে আমার পূর্বে যারা বক্তৃতা দিয়েছেন, যে গুমগড়ের মতো পুরা বাংলাদেশে আয়নাগর ছিল। আমরা আসলেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমরা আসলেই মুক্ত হয়েছি। তো সরকারের উদ্যোগ চলমান আছে, সরকার হয়তো উদ্যোগ নিতে পারে, কিন্তু এটার সংখ্যা এত বেশি। আপনারা তো মাত্র হয়তো 20-25 জন আসছেন, 20-25 জনের ফ্যামিলি থেকে, এই সংখ্যা তো আসলে হাজারের উপরে এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি
ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। তো এখানে আসলে আমাদের বাংলাদেশে একটা এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যেটা আসলে একটা যুদ্ধ অবস্থার মতো, যে এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল, যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। কিন্তু এই সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে, হয়তো কিছু বাস্তবতা ছিল, বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও। সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদেরকেই। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী, জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে পোট্রে করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা না, শুধু তাদেরকে গুম করা, তাদেরকে হত্যা করা নৃশংসভাবে। আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কীভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি, তো ওইখানে চৌধুরী আলম ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন। এছাড়া আপনারা জামাতের যে দুইজন যারা বের হতে পেরেছেন ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি। এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম। এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে, একটা মুক্ত পরিবেশে, এই মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উত্তরসূরি হিসেবে কাজ করেছি। ওনারা তো আমাদের পূর্বসূরি, কারণ ওনারা এই লড়াইটা নিজেদের জান বাজি রেখে যেহেতু করেছেন, যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে এবার আর আমরা পিছনে ফিরে তাকাবো না। কারণ পিছনে গেলে এই আমাদের ক্যাম্পাসে একটা মেয়ে বলেছিল যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। এটাই হচ্ছে সত্য ছিল বাংলাদেশের জন্য। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ ছিল না। আমাদের পথ ছিল একটাই, যে কোনো মূল্যে হাসিনা পতন এবং এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলতে চেয়েছি, যেখানে আসলে কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে না, সন্ত্রাস, জঙ্গি এসব বলে কাউকে গুম করা হবে না, কোনো ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে 12 বছর 14 বছর অন্ধকারে রাখা হবে না, যে আসলে কেউ জানতেছেই না যে আসলে তারা কোথায় আছে। তো আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখবো আমরা যতদিন আছি আমাদের সরকারে, যে আমরা যাতে আপনারা যারা ভিকটিম ফ্যামিলি আছেন তাদেরকে তাদের পক্ষ থেকে সরকারের যে উদ্যোগগুলো আছে, যে আইনি লড়াই আছে, যারা পারপেট্রেটর ছিল, যারা এখানে অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করা থেকে শুরু করে আরও বিস্তীর্ণভাবে এই জিনিসটা জানার চেষ্টা করা, যেটা অনেকে বলেছেন যে আসলে কোন কোন এরিয়া থেকে গ্রেপ্তার হয়েছে। আমরা আরও স্পেসিফিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে বলেছি যে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আশা করি যে এই সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলেই। এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু আজকালের নয়। তো এই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এখানে অনেকেই গুমের শিকার ফ্যামিলি আছেন যারা বিএনপি রাজনীতি করেছেন। আসলে বিএনপি, জামাত, ছাত্র, আলেম, ওলামা, মাদ্রাসা স্টুডেন্ট কেউ আসলে আলাদা না, সবাই হাসিনার ভিকটিম ছিলেন। এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে, গণতান্ত্রিক অধিকারের জন্য যেই গত 15 বছরের যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে 1,500 2,000-এর মতো মানুষ গুমের শিকার হয়েছেন, 3,000-4,000 মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, জুলাইয়ে 2,000-এর কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন। তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম, একটি জনগোষ্ঠী দাঁড়িয়ে গেছে। এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। আমরা চেষ্টা করেছি, আমরা
গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল, আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল, যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল, সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই ভিকটিম ফ্যামিলি আছেন, শুধু আপনারা না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছেন, যারা বিভিন্ন সময় পিলখানা থেকে শাপলা, তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার অত্যাচার, নিপীড়নের, ফ্যাসিজমের, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকব। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার, কারণ আপনারা, আপনাদের অস্তিত্ব, আপনাদের লড়াইটাই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা। এবং আপনারা যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফ্যাসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কারণ তারা যদি আবারও সুযোগ পায়, এবার মাত্র 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, 1500 2000 গুম হয়েছে, আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে এবং আমরা এই সুযোগটা আওয়ামী লীগকে দিতে পারি না। আমাদের যারা এই নিপীড়নের শিকার যারা আছে, বিএনপি, জামাত, আলেম ওলামা, ছাত্র, যেই হন না কেন, আমাদের সবাইকে অন্তত একটা পয়েন্টে একমত থাকতে হবে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এখানে যাতে কোনোভাবে গুম, খুন, নিপীড়নের কোনো কালচার আর না ফিরে আসে, কারো মাধ্যমে না ফিরে আসে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো হাসিনা ধ্বংস করে দিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যাতে আমরা ঠিক করতে পারি। প্রতিষ্ঠান ঠিক রাখলে আমরা ন্যায় বিচার পাবো, আর প্রতিষ্ঠান যদি গোছানো না হয়, সংস্কার করা না যায়, তাহলে আমরা ন্যায় বিচার পাবো না। ফলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। শেখ হাসিনা ফ্যাসিজম এবং শেখ হাসিনা ফ্যাসিজমকে যারা দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করেছে, সবার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদের সাথে আমরা থাকবো। আমি আপনাদের এই কথাগুলো যখন শুনতেছিলাম, আমি আসলেই খুবই আবেগ আপ্লুত হয়েছি, কারণ আসলে এই লড়াইটা আপনারা করেছেন বলে এবং আপনারা মাঠে থেকেছেন মায়ের ডাকের ব্যানারে, আপনারা মাঠে থেকেছেন বলে আসলে এই লড়াইটা আমরা শেষ পর্যন্ত 12-14 বছর পরে এই লড়াইটা আমরা সফল করতে পেরেছি এবং হাসিনা বিদায় হয়েছে। ফলে আমরা মনে করি আপনাদের মাঠে থাকা এখনও জরুরি। যতদিন না বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের জন্য শক্তিশালীভাবে প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে, গণতান্ত্রিক অধিকার আমরা পাচ্ছি এবং হাসিনা আসার পথ রুদ্ধ হচ্ছে এবং হাসিনার যারা সহযোগী ছিল তাদের বিচারের প্রক্রিয়া এবং বিচার কার্যক্রম শেষ হয়েছে, ততদিন পর্যন্ত আসলে আমাদের কোনো বিশ্রামের সুযোগ নেই। আমাদেরকে অক্লান্তভাবে কাজ করে যেতে হবে যাতে আমরা বিচার করতে পারি, যাতে আমরা সংস্কার করতে পারি এবং রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারি। যদি রাষ্ট্র পুনর্গঠিত হয় তাহলে আমি মনে করি, এবং বিচার যদি হয় তাহলে আপনারা খুশি হবেন। আপনাদের যারা হারিয়েছে, যারা স্বজন হারিয়েছে, তাদের যে আত্মত্যাগ আছে সেই আত্মত্যাগ মূল্যায়িত হবে এবং এই রাষ্ট্র যারা আপনাদের এই যে যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, যারা আমাদের গুমের শিকার, তারা অন্তত একটা ভালো রাষ্ট্র পাবে, যে রাষ্ট্রে তারা কোনো নিপীড়নের শিকার হবে না। আমি মনে করি যে এই অঙ্গীকারটা আমাদের সবার থাকা উচিত এবং আমরা ছাত্ররা যারা দায়িত্বে আছি, আপনারা যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারেন। আমরা আপনাদের আত্মত্যাগের উপরে, আপনাদের ফ্যামিলি মেম্বারদের আত্মত্যাগের উপরে আসলে আমরা দায়িত্বে আছি। সুতরাং এই কথা আমরা সবসময় নিজেদেরকেও মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে করিয়ে দিবেন এবং আপনারা যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য, যে কোনো সহযোগিতার জন্য আমাদেরকে সাথে পাবেন। তো আপনাদের সবাই